Hello everyone, welcome to Apex Institute. Do subscribe our channel for more education related content. তো তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমরা ইউজিসি নেটের ব্যাপারে একটু জানতে চাও, কিরমভাবে এক্সামটা হয়, কী প্যাটার্নে হয়, সব কিছু ইন ডিটেল আমি একটা ভিডিওতে তোমাদের বলবো। তো চলো শুরু করা যাক। দেখে যেরকম তোমরা WBSLST এক্সাম দিয়ে থাকো ফর অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুলগুলিতে, সেরকমই ইউজিসি নেট পরীক্ষাটি হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এলিজিবিলিটির জন্যে। কলেজগুলিতে তুমি অ্যাজ এ প্রফেসর এমপ্লয়মেন্ট পেতে পারো যদি তোমার ইউজিসি নেটের সার্টিফিকেট থাকে। এবং এই একই পরীক্ষা দেওয়ার পর যাদের মেরিট হয় 1%-এর ভেতরে তারা কিন্তু পায় জিআরএফ। ঠিক আছে, টোটাল অ্যাপ্লায়েড ক্যান্ডিডেটসের মধ্যে 1% লোক কিন্তু পায় জিআরএফ। জিআরএফ কি? জিআরএফ হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। এই যে প্রথম 1% র্যাঙ্ক হোল্ডার্সরা কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নিলে এভরি মান্থ 37,000 করে পায় ফর 2 years, অ্যান্ড তারপর সেটা হয়ে যায় অ্যারাউন্ড 42 to 43,000 ফর আনাদার 3 years। ঠিক আছে, বুঝতেই পারছো পিএইচডি করতে তোমাদের গভর্নমেন্ট টাকা দিচ্ছে পার মান্থ। ঠিক আছে, 1% পায় হচ্ছে জিআরএফ আর 6% পায় হচ্ছে নেট। নেট হচ্ছে তোমার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। যেই 6% প্রথম যে 6% যে র্যাঙ্ক হোল্ডার হবে তারা কিন্তু এলিজিবল হবে টু বি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাক্রস হোল কান্ট্রি, পুরো ইন্ডিয়ার মধ্যে, শুধুমাত্র কিন্তু বেঙ্গলের মধ্যে নয়। বেঙ্গলের মধ্যে জন্য আমাদের কিন্তু আছে ওয়েস্ট বেঙ্গল সেট। ঠিক আছে, এবার এখন নতুন একটি ক্যাটাগরি বেরিয়েছে, ক্যাটাগরি 3 এখন। তো সেই ক্যাটাগরি 3 হচ্ছে তোমরা 1 বছরের জন্যে পিএইচডি করার জন্য এলিজিবল হয়ে গেলে তোমাদের 1 বছরের মধ্যে পিএইচডিতে অ্যাডমিশন নিতে তোমরা পারবে। আরইটির জায়গায় এই ক্যাটাগরি 3টাকে আনা হয়েছে, সেটা হচ্ছে ফর পিএইচডি অ্যাডমিশনস। তো এই ক্যাটাগরিটাকে অ্যাকচুয়ালি অত সিরিয়াসলি নেওয়ারই কিছু নেই, কারণ আলটিমেটলি ইউনিভার্সিটিসগুলো কিন্তু এই ছিল এক্সামটির ব্যাপারে। এবার চলো শুরু করি। এর কটা পেপারে থাকে? পেপার হচ্ছে দুটো পেপার থাকে। একটা হচ্ছে পেপার 1, যেটা হচ্ছে কম্পালসারি ফর অল। তোমার হিস্ট্রি থাকুক, পল সায়েন্স থাকুক, লাইফ সায়েন্স থাকুক, যাই থাকুক, জিওগ্রাফি থাকুক, ইকোনমিক্স থাকুক, কমার্স থাকুক, হিন্দি থাকুক, বেঙ্গলি থাকুক, উর্দু থাকুক, হোয়াট এভার ইজ ইয়োর সাবজেক্ট, তোমার পেপার 1 কিন্তু হবে কম্পালসারি ফর অল। ঠিক আছে, সবার জন্য পেপার 1 কিন্তু কম্পালসারি। আমাদের একটা নতুন ব্যাচ October 1 থেকে আমরা লঞ্চ করব, যেখানে ফর ফ্রি তোমরা পেপার 1-এর কমপ্লিট সিলেবাসের নোটস পাবে। তোমরা কমেন্ট সেকশন থেকে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি জয়েন করে নিও। এবার এক্সামটা হয় কতক্ষণের? দেখো, এক্সামটার টাইপ কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন, এমসিকিউ টাইপের এক্সাম হয়। ঠিক আছে, পেপার 1-এর ক্ষেত্রে কিন্তু এটা 50 কোয়েশ্চেন থাকে, আর টোটাল মার্কস থাকে পেপার 1-এ 100। পেপার 2টা আমি সেপারেট ভিডিওতে বলবো। ঠিক আছে, আপাতত পেপার 1-এ নাম্বার অফ কোশ্চেন্স থাকে 50টাই। 50টি প্রশ্নের মধ্যে তোমাকে এখানে নেগেটিভিটি কিন্তু থাকে না, নেগেটিভ মার্কিং কিন্তু থাকে না। পেপার 1-এ থাকে তোমাদের 50টি এমসিকিউস। এই 50টি এমসিকিউ এর ইচ এমসিকিউ ইজ অফ 2 মার্কস, তাহলে 50 × 2 কত হচ্ছে? 100। বোঝা গেল? 50টি এমসিকিউ তোমাদের দেওয়া থাকবে পেপার 1-এ, যেটা কম্পালসারি ফর অল। ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, তাহলে 50 × 2 কিন্তু হয়ে গেল 100 মার্কসের তোমাদের টোটাল অল ওভার কম্পালসারি পেপার ফর অল। এই পেপারটাই কিন্তু তোমাদের কাট অফ সাহায্য করে, আর এই পেপারটাই কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেও সাহায্য করবে। ঠিক আছে, এবার দেখো, নেগেটিভ মার্কিং কিন্তু এই এক্সামটায় নেই এখনও অবধি, নেগেটিভ মার্কিং কোনো নেই। ঠিক আছে, আর সময় দেওয়া হয় টোটাল 3 আওয়ার্স ফর বোথ দি পেপার্স। শিফট 1 শুরু হয় অ্যারাউন্ড 9 AM থেকে তোমার 12 PM অবধি, আর শিফট 2 হয় 3 PM থেকে 6 PM অবধি। 3 PM থেকে 6 PM অবধি দুটো শিফটে তোমাদের এক্সাম হয়। ঠিক আছে, টোটাল মার্কস, টোটাল টাইম দেওয়া হয় তোমাদের 3 আওয়ার্স ফর বোথ দি পেপার্স। কম্পিউটার বেসড এক্সাম হয়, এটা কিন্তু ওএমআর বেসড এক্সাম হয় না। কম্পিউটারের সামনে তোমাদের বসে এমসিকিউ সলভ করতে হয় 3 ঘন্টার মধ্যে 150টা। 3 ঘন্টার মধ্যে 150টা। তোমরা জানলে যে পেপার 1-এ 50টা আর পেপার 2 সাবজেক্ট পেপারে তোমাদের 100টা থাকে। ঠিক আছে, তাহলে পেপার 1-এ হলো 100 মার্কস, প্লাস পেপার 2-তে তোমাদের কিন্তু 200 মার্কস, টোটাল 300 মার্কসের কিন্তু তোমাদের পেপার হয় এভরি সাবজেক্টের জন্য, যেখানে 100 মার্কস কিন্তু তোমাদের কমন ফর অল, আর 200 মার্কস কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড হয়। ঠিক আছে, এবার কোন মিডিয়ামে তোমরা এক্সামটা দিতে পারবে? কোয়েশ্চেন পেপার কিন্তু তোমাদের বাংলা কোয়েশ্চেন ছাড়া তোমরা কিন্তু ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এইগুলো কিন্তু ইংলিশ সেই দিতে হবে তোমাদের, কারণ এখানে কিন্তু মিডিয়াম আছে শুধু ইংলিশ আর হিন্দি। ঠিক আছে, এবার পেপার 1-এর সিলেবাস আমরা বিস্তারিত আলোচনা করব। পেপার 1-এ টোটাল 10টা ইউনিট আছে। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট থেকে অ্যাপ্রক্সিমেটলি কোনো কিন্তু ফিক্সড নয়, কিছু কিছু সময় কিন্তু কোনো একটি ইউনিট থেকে 10 নম্বরের বেশিও আসতে পারে, আবার কমও আসতে পারে, কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমরা প্রত্যেকটি ইউনিট থেকে 5টি করে প্রশ্ন ধরে রাখতে পারো। 5 × 2 তোমাদের কিন্তু হচ্ছে 10 × 10 ইউনিটস ইকুয়ালস টু 100। ঠিক আছে, আমাদের প্রথম ইউনিট যেরকম হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, যেটা ক্যারি করে হচ্ছে 10 মার্কস। টিচিং অ্যাপটিটিউড কি? টিচিং অ্যাপটিটিউডের মধ্যে আমাদের পড়ছে ডেফিনিশন অ্যান্ড মিনিং অফ টিচিং। টিচিং বলতে তোমরা কী বোঝো? অবজেক্টিভস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, লেভেলস অফ টিচিং, মেমোরি লেভেল টিচিং কি, আন্ডারস্ট্যান্ডিং লেভেল টিচিং কি, রিফ্লেক্টিভ লেভেল টিচিং কি, আর
বেসিক রিকোয়ারমেন্টস ফর সাকসেসফুল টিচিং, কীভাবে একটা সাকসেসফুল টিচার হওয়া যায়। এরপর হচ্ছে আমাদের লার্নার্স ক্যারেক্টারিস্টিক্স আছে, যেখানে আমরা অ্যাডোলেসেন্ট লার্নার্স ভার্সেস অ্যাডাল্ট লার্নার্স পড়ি। লার্নিং স্টাইল আছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং টিচিং আছে, যেরকম ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস নিয়ে প্রচুর প্রশ্ন আসে। সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল ফ্যাক্টরস যেগুলো টিচিংকে এফেক্ট করে। টিচিং মেথডস, টিচার সেন্টার্ড মেথডস কী হয়, লার্নার সেন্টার্ড মেথডস কী হয়, ঠিক আছে। এবং ট্র্যাডিশনাল মেথডস, লেকচার ডেমনস্ট্রেশন মেথড কী, ডিসকাশন মেথড কী, মডার্ন মেথডসও কিন্তু এখানে আমাদের সিলেবাসে রয়েছে, যেরকম ফ্লিপ ক্লাসরুম কাকে বলে, ঠিক আছে, ব্লেন্ডেড লার্নিং কাকে বলে, আর অফলাইন ভার্সেস অনলাইন মেথডস, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস যেটাকে আমরা বলি MWCs বা মুক্স, স্বয়ংপ্রভা থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন টিচিং অ্যাপটিটিউড থেকে আসে। তারপর আসছে আমাদের টিচিং সাপোর্ট সিস্টেম, ICT বেসড সাপোর্ট সিস্টেম, ডিজিটাল টুলস, বিভিন্ন টুলস টিচিংকে যেগুলো হেল্প করে সেগুলো কোনগুলি। তারপর লাস্ট আমাদের হচ্ছে সাব টপিকে ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট সিস্টেম, ফর্ম্যাটিভ কী, ফর্ম্যাটিভ ইভ্যালুয়েশন কী, সামেটিভ ইভ্যালুয়েশন কী, CBCS সিস্টেমে কী অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে, এই সব কিছুই কিন্তু আমরা টিচিং অ্যাপটিটিউডে পড়ি। সিলেবাসটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এই পুরোটাই কিন্তু আমরা কভার করে দেবো অ্যাট ফ্রি অফ কস্ট। তোমরা শুধু পড়তে থেকো ব্যাস। গ্রুপ লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, তোমরা জয়েন করে নিও। এরপরে হচ্ছে আমাদের রিসার্চ অ্যাপটিটিউড, ইউনিট 2। রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে কী আছে দেখো, ডেফিনেশন, অবজেক্টিভস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ। রিসার্চের টাইপটা কি, এটা কি কোয়ান্টিটেটিভ রিসার্চ নাকি কোয়ালিটেটিভ রিসার্চ নাকি এক্সপেরিমেন্টাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, হিস্টোরিক্যাল রিসার্চ, এই প্রত্যেকটি টাইপ কিন্তু তোমাদের পড়তে হবে। পজিটিভিস্ট অ্যাপ্রোচ কী, পোস্ট পজিটিভিস্ট অ্যাপ্রোচ কী, বিভিন্ন মেথডস অফ টিচিং, এক্সপেরিমেন্টাল মেথড, হিস্টোরিক্যাল মেথড, কোয়ালিটেটিভ মেথোডলজি কী হয়, কোয়ান্টিটেটিভ মেথোডলজি কী হয়, আর স্টেপস অফ রিসার্চ, যে একটি রিসার্চ থিসিস লেখার সময় বা একটি আর্টিকেল লেখার সময় আমরা কোন রিসার্চ প্রসেসেস বা কোন রিসার্চ স্টেপস আমরা ফলো করি। প্রথমে আসে কিন্তু আমাদের রিসার্চ প্রবলেমস আইডেন্টিফাই করা, তারপর ফরমেশন অফ হাইপোথেসিস, ডেটা কালেক্ট করা অ্যান্ড ডেটা অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রেট করা। এরপরে আসছে কিন্তু আমাদের থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, MLA ফরম্যাটে কী হয়, MLA ফরম্যাট কী হয়, APA ফরম্যাট কী হয়, লিটারেচার রিভিউ কী, এই সব নিয়ে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। তারপর অ্যাপ্লিকেশন অফ ICT ইন রিসার্চ, বিভিন্ন রকমের জার্নাল সফটওয়্যার যেগুলো ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের ইউজ হয়। প্লেগারিজম কী, প্লেগারিজম ডিটেকশন টুলস, রিসার্চ এথিক্স কী, কীভাবে আমরা এথিক্যাল স্ট্যান্ডার্ডস বা ইন্টিগ্রিটি মেনটেন করবো, এই সব কিছুই কিন্তু রিসার্চ অ্যাপটিটিউড ইউনিটের মধ্যে পড়ছে। তোমরা এই PDFটা কিন্তু আমাদের গ্রুপ থেকে পেয়ে নিয়ে নাও, তোমাদের সিলেবাসটা বুঝতে সুবিধা হবে। সিলেবাসটা দেখে মনে হচ্ছে কিন্তু টু টাফ, কিন্তু আদেও কিছুই না। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো, কোনো কিছু কিন্তু ইম্পসিবল না। আমি নিজে JRF পেয়েছি, তো আমি চাই আমার স্টুডেন্টসরাও কিন্তু ওইভাবেই উঠে আসুক, তোমরাও পাবে। আমি যখন পেরেছি তোমরাও পারবে, ঠিক আছে। জাস্ট তোমাদের প্রপার স্ট্রাকচারালি পড়তে হবে, ঠিক মেটেরিয়ালসগুলোকে পড়তে হবে, দ্যাটস ইট। এরপর দেখো আছে কম্প্রিহেনশন। কম্প্রিহেনশনের জন্য আলাদা করে কী বলবো, এটা তো তোমার পুরোপুরি রিডিং স্কিলের উপর ডিপেন্ড করে। প্রত্যেক দিন তুমি যদি 30 মিনিটস আর 40 মিনিটস ধরে একটু ইংলিশ নিউজ পেপার্স বা আর্টিকেলস পড়ো, তাহলে কিন্তু কম্প্রিহেনশনের ব্যাপারটা, কম্প্রিহেনশনের যে 10 মার্কসটা থাকবে সেটা কিন্তু তোমরা কমপ্লিটলি তুলে দিতে পারবে, ঠিক আছে। কম্প্রিহেনশন কিন্তু আমাদের 5টা প্রশ্ন থাকবে, যেখানে ইচ কোয়েশ্চেন অ্যাগেন ক্যারিজ 2 মার্কস, প্রত্যেকটি ইউনিটেই আমাদের তাই। রিসার্চ থেকেও কিন্তু 10 মার্কস, যেটা তোমরা আগে থেকেই জানো। টিচিং থেকেও 10 মার্কস। এরপরে আসছে ইউনিট 4, কমিউনিকেশন স্টাডিজ। কমিউনিকেশনের মানে কি, ক্যারেক্টারিস্টিক্স অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন যেটা হচ্ছে আমাদের স্পোকেন বা রিটেন কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন যেটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা ফেশিয়াল এক্সপ্রেশন বা জেস্টার্স দিয়ে হয়। তারপর হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন কি, কী স্ট্র্যাটেজিজ আমরা ইউজ করি টু এনশিওর ক্ল্যারিটি, কম্প্রিহেনশন অ্যান্ড এঙ্গেজমেন্ট। ব্যারিয়ার্স টু কমিউনিকেশন কী হয়, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, কালচারাল ব্যারিয়ার্স, প্রত্যেকটির ইন ডিটেলে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কী, গ্রুপ কমিউনিকেশন কী, মাস কমিউনিকেশন অ্যান্ড ইটস রোল ইন সোসাইটি। মাস কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি, তার কী রোল সোসাইটিতে আছে, এবং ক্লাসরুম কমিউনিকেশন। এরপর দেখো ইউনিট 5-এ আছে তোমাদের ম্যাথামেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড টপিক্স। এখানে কিন্তু তোমাদের যেই সব টপিক থেকে ম্যাথস আসে না, কিছু কিছু সিলেক্টিভ টপিক থেকেই ম্যাথামেটিক্যাল প্রশ্ন আসে। যেরকম তোমাদের রিজনিং থেকে আসে হচ্ছে নাম্বার সিরিজ আর লেটার সিরিজ, কোডিং ডিকোডিং। আর ম্যাথস থেকে আসে হচ্ছে ফ্র্যাকশনস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেশিও প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট, অ্যাভারেজ অ্যান্ড রিলেশনশিপ অ্যান্ড প্যাটার্ন অ্যামং নাম্বারস অ্যান্ড লেটার্স। এটা কিন্তু সেই কোডিংই বোঝায়, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং বা ইউনিট 6। মনে রাখবে প্রত্যেকটি ইউনিটই কিন্তু তোমাদের 10 মার্কস ক্যারি করছে, 5 in 5 কোয়েশ্চেন্স অফ 2 মার্কস ইচ। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে কী পড়ছে, আমাদের কনোটেশন, ডেনোটেশন কী, স্ট্রাকচার অফ আর্গুমেন্ট মানে কী, একটা আর্গুমেন্ট কী করে ফর্ম হয়, ক্যাটাগরিক্যাল প্রপোজিশন কাদের বলে, মুড অ্যান্ড ফিগার কী করে বার করতে হয়, ফর্মাল ফ্যালেসি কাকে বলে, ইনফর্মাল ফ্যালেসি কী, লজিক্যাল আর্গুমেন্ট কাকে বলে, ডিডাকটিভ রিজনিং কাকে বলে, ইন্ডাকটিভ রিজনিং কী, অ্যানালজি কাকে বলে, আর ভেন ডায়াগ্রাম, আর সেগুলি কীভাবে আর্গুমেন্টে ভ্যালিডিটি খুঁজতে ইউজ হয়, ঠিক আছে। এর সাথেও আমাদের লজিক্যাল রিজনিংয়ের মধ্যেই পড়ছে ইন্ডিয়ান লজিক, যার মধ্যে আমাদের পারসেপশন, ইনফারেন্স, কম্প্যারিজন, ভার্বাল টেস্টিমনি, ইমপ্লিকেশন, নন অ্যাপ্রিহেনশন বা অনুপলব্ধি, এই সবগুলোই কিন্তু আমরা পড়ে থাকি, ঠিক আছে। এই লজিক্যাল রিজনিং কিন্তু খুব স্কোরিং। সিলেবাসগুলো যারা শুনছো প্রথমবার হয়তো শুনে মনে হয় বাবা এটা কী সিলেবাস, জীবনে
তো শুনিয়ে নিয়ে সব নাম, কিন্তু আমি বলছি এই ইউনিটটি এমন টপিক যেখানে আমি প্রত্যেকবারই 10/10 স্কোর করি। এই ইউনিটটি এতটাই ইজি, জাস্ট তোমরা জানো না বলে তোমাদের মনে হচ্ছে ইটস টাফ, কিন্তু বিশ্বাস রাখো একদমই টাফ নয়। এরপরে দেখো ইউনিট 7 ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু আমাদের ইউজুয়ালি কী বলছি, মোস্টলি আমাদের কিন্তু একটি বার ডায়াগ্রাম দিয়ে দেয়, ঠিক আছে? তোমরা করে থেকেছো হয়তো, এই যে এরম করে 3টি বার দিবে, এখানে নাম্বার থাকবে, সেই নাম্বার অনুযায়ী তোমাদের সলভ করতে হবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন অলমোস্ট এভরিডে বা একদিন ছাড়া প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন ওই সময় গিয়ে কিন্তু তোমরা নামাতে পারবে না এক্সামের সময়, ঠিক আছে? এর জন্য আমি তোমাদের মক টেস্ট নেওয়া শুরু করবো এক্সামের কিছুদিন আগে। এটার জন্য আলাদা করে টাইম ওয়েস্ট এখন করতে যেও না, আগে বেসিকগুলো থিওরি পোর্শনসগুলো ভালো করে তোমরা মেমোরাইজ করে কমপ্লিট করো। ডেটা ইন্টারপ্রিটেশন আমি ঠিক সময় তোমাদের মেটেরিয়ালস দিয়ে দেবো। এরপর হচ্ছে আইসিটি, যেটা আগেন আ ভেরি স্কোরিং ইউনিট। এই ইউনিটেও কিন্তু খুব ইজিলি 10-এ 10 পাওয়া যায়। এখানে কিন্তু আমাদের আসে খুব নর্মাল যেই টার্মিনোলজিসগুলো ইউজ হয় কম্পিউটারে বেসিক, যেরকম HTTP কি, URL কি, IP অ্যাড্রেস কাকে বলে, FTP কি, ইন্টারনেট কি, ইমেলের ইউজেজ, ইমেলের টাইপস, ঠিক আছে, WWW কি, অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, জুম কিসে ইউজ হয়, গুগল মিট কি, ডিজিটাল ইনিশিয়েটিভ যেরকম স্বয়ং, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, পিজি পাঠশালা, এসব লার্নিং টুলস কীভাবে ইউজ হয়, ঠিক আছে? তারপর আমাদের আসছে আইসিটি অ্যান্ড গভর্নেন্স, যেটা হচ্ছে ডিফারেন্ট ডিজিটাল লিটারেসি ইনিশিয়েটিভস, রোল অফ আইসিটি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, কীভাবে আমাদের কম্পিউটারের দ্বারা আমাদের মানুষের হেল্প হচ্ছে, এই যে UPI, গুগল পে, এই সব কিছু কিন্তু এই গভর্নেন্স অ্যান্ড আইসিটির মধ্যে পড়ছে, ঠিক আছে? তারপর আসছে আমাদের ক্লাউড সার্ভিসেস অ্যান্ড ডেটা ম্যানেজমেন্ট, যেটা কিন্তু আমাদের খুব রিসেন্ট টপিক, যেরকম গুগল ড্রাইভের ফাংশনস কী, এইসব কিন্তু আমাদের প্রশ্নে ইদানিং আসতে শুরু করেছে। এরপর হচ্ছে সফটওয়্যার কী ইউজ হয়, যেরকম রেফারেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু আমাদের প্রশ্ন আসে, যেরকম জটেরো, ম্যান্ডেলে, বা ডেটা অ্যানালাইসিস টুলস যেরকম SPSS বা এক্সেল, এই সবগুলোই কিন্তু আমাদের আসে। আগেন এই ইউনিটটা কিন্তু শুনে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু যখন তোমরা নোটস পাবে, তোমরা যখন বুঝতে পারবে আস্তে আস্তে, তোমরা দেখবে এটাও কিন্তু খুবই ইজি একটি ইউনিট, ঠিক আছে? এরপরে কিন্তু আইসিটিরই একটা সাব টপিক আছে, যেটা আমরা বলি টাইপস অফ ভাইরাসেস বা ম্যালওয়্যার। ভাইরাসও কিন্তু এক রকমের ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার থেকে কিন্তু ইউজিসি নেটে প্রচুর প্রশ্ন আসে, প্রত্যেক সেটেই কিন্তু 1-2টো প্রশ্ন পেপার 1-এ তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ভাইরাস কি, ওয়ার্মস কাকে বলে, ট্রোজান কাকে বলে, র্যানসামওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, এই সবই কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে, ঠিক আছে? এবার দেখো ইউনিট 9, যেটা কিনা আমাদের সিলেবাসের ওয়ান অফ দি মোস্ট টাফেস্ট ইউনিট, সেটা হচ্ছে ইউনিট 9 পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, যেখানে আমাদের বেসিক এনভায়রনমেন্টাল নলেজ টেস্ট হয়, যেরকম SDG গোল যেখান থেকে প্রশ্ন আসে, MDG গোলস কী, ঠিক আছে? পলিউশনের কী এফেক্ট হয় হেলথে, ইকোসিস্টেমে, এনভায়রনমেন্টাল ইস্যু যেরকম এয়ার পলিউশন, ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম, যেরকম হাজার্ডার ওয়েস্ট কাকে বলে, ইলেকট্রনিক ওয়েস্ট কাকে বলে, বায়োমেডিক্যাল ওয়েস্ট কাকে বলে, ঠিক আছে? এরকম রকমের প্রশ্ন আসে। এই ইউনিটটা কিন্তু একটু কঠিন, এর জন্য আমি তোমাদের ডেডিকেটেড নোটস প্রোভাইড করে দেবো, কোনো অসুবিধাই হবে না, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার ক্লাইমেট চেঞ্জ কী কজ করছে ক্লাইমেট চেঞ্জ, আর এই ন্যাচারাল অ্যান্ড এনার্জি রিসোর্সেস থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, সোলার এনার্জি কী, উইন্ড এনার্জি কী, বায়োমাস কী, নিউক্লিয়ার ফরেস্ট রিসোর্সেস কী, সব, ঠিক আছে? তারপর আসছে আমাদের ন্যাচারাল হ্যাজার্ডস অ্যান্ড ডিজাস্টার্স, টাইপস অফ ন্যাচারাল হ্যাজার্ডস, কত রকমের ন্যাচারাল হ্যাজার্ডস হয়, কী স্ট্র্যাটেজিজ আমরা ইউজ করতে পারি টু রিডিউস এনভায়রনমেন্টাল ড্যামেজ, ইম্পর্টেন্ট অ্যাক্টস যেগুলো আছে আমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, যেরকম এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস যেগুলো ইউজ হয়, যেরকম মন্ট্রিয়াল প্রোটোকল, রিও সামিট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, প্যারিস এগ্রিমেন্ট, কিয়োটো প্রোটোকল অ্যান্ড কনভেনশন অন বায়োডাইভার্সিটি, এইসব থেকে কিন্তু আমাদের রেগুলারলি প্রশ্ন আসতে থাকে। এরপরে কিন্তু আসছে আমাদের ইউনিট 10, যেখানে আমাদের প্রশ্ন আসে ফ্রম এনশিয়েন্ট ইউনিভার্সিটিজ অ্যান্ড সেন্টার্স অফ লার্নিং, যেরকম নালন্দা ইউনিভার্সিটি কী ক্যারেক্টারিস্টিক্স ছিল, বিক্রমশিলা ইউনিভার্সিটি কোথায় ছিল, এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই। এরপর ইভলিউশন অফ হায়ার লার্নিং অ্যান্ড রিসার্চ ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে কোন হায়ার এডুকেশনে আমরা স্টেপ নিয়েছি অ্যাজ আ কান্ট্রি, কী ইউনিভার্সিটিস তখন আমাদের ডেভেলপ হয়েছে, কী অর্গানাইজেশন তৈরি হয়েছে, ঠিক আছে? এরপর ফর্মাল এডুকেশন ভার্সেস ডিস্টেন্স লার্নিং, ওপেন লার্নিং কী, ভোকেশনাল লার্নিং কী, ঠিক আছে? তারপর যে ডিফারেন্ট এডুকেশন রেগুলেটরি বডিজ আছে, যেরকম আমাদের UGC, NAC, AICTE, এই সবগুলোর ফিচার্স এখন কিন্তু NEP 2020ও কিন্তু তোমাদের হায়ার এডুকেশনের সিলেবাসে অ্যাড হয়ে গেছে, সেটা নিয়েও আমি তোমাদের নোটস অবশ্যই প্রোভাইড করে দেবো, একটি ক্লাসও ইউটিউবে নিয়ে নেবো, ঠিক আছে? এরপর দেখো কী আছে, ভ্যালু এডুকেশন অ্যান্ড হিউম্যান এথিক্স থেকে কিন্তু এখন আর সেরকম প্রশ্ন আসে না, কিন্তু এটাও কিন্তু আমাদের সিলেবাসের পার্ট, কিন্তু এখন এই পার্ট থেকে কিন্তু আর প্রশ্ন আসে না। তো তোমরা বুঝলে যে তোমাদের টোটাল 10টা ইউনিট আছে। এই পুরো ব্রডার সিলেবাসটা কিন্তু আমি আমাদের গ্রুপে পোস্ট করে দেবো, তোমরা ডাউনলোড করে একবার চেক করে নিও। তোমাদের পুরো লেসন প্ল্যানটা বুঝতে সুবিধা হবে, যে আমি কোথা থেকে কোন টপিক থেকে পড়াচ্ছি, তোমাদের এই সিলেবাসটা দেখলে বুঝতে সুবিধা হবে, যারা একদমই নিউ। তাহলে তোমরা বুঝতে পারলে এই যে 10টা ইউনিট তোমাদের আছে, এই 10টা ইউনিটই কিন্তু ক্যারি করে 10 মার্কস, যেখান থেকে 5টি করে প্রশ্ন আসবে 2 নম্বরের। তো তোমার 10টা ইউনিট 10 মার্কস হয়ে যাচ্ছে কিন্তু 100 মার্কস। এই 100ই কিন্তু তোমাদের পেপার 1 ক্যারি করে সব সাবজেক্টের জন্য। তো জয়েন আওয়ার গ্রুপ অ্যান্ড তোমাদের কোনো প্রবলেম হবে না। ইউজিসি নেট নিয়ে যদি তোমাদের আর কোনো কোয়েরি থাকে আমাকে জানাও।